নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জগৎ বিখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্ট সাপ্তাহিক ম্যাগাজিন তারা লেটেস্ট এডিশনে বলেছে যে দুনিয়ার সেরা দেশ বাংলাদেশ। বাংলাদেশের আর্থিক প্রগতি নিয়ে তারা বলেননি, তারা বলেছেন এই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময় নিয়ে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি করেছিলেন, এটা তার অতি বড় শত্রুও বলবেন। আর্থিক প্রগতি যেমন বাংলাদেশে পদ্মা সেতু, বাংলাদেশের মেট্রো, আরো অনেক কিছু, প্রচুর জনমুখী কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা অটোক্র্যাট ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচনের নামে তিনি প্রহসন করেছিলেন, বিশেষত শেষের দুটো নির্বাচন। সেখানে বহু মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে ম্যাল প্র্যাকটিসের অভিযোগ তুলে নির্বাচনে অংশ নেয়নি। তাই প্রধান বিরোধী দল যখন নির্বাচনে অংশ নিতে পারে না, তখন সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। যতই শেখ হাসিনা সেই নির্বাচনগুলোকে বৈধ বলে দাবি করুন না কেন, বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করেন ওই নির্বাচনগুলোতে মানুষের মনোভাবের প্রকৃত প্রতিফলন হয়নি। শেখ হাসিনা একদিকে যেমন দেশকে উন্নত করার চেষ্টা করেছিলেন, আবার একই সঙ্গে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছিলেন এবং মৌলবাদীদের সঙ্গে তিনি সমঝোতা করেছিলেন ক্ষমতায় টিকে থাকার স্বার্থে। হেফাজতে ইসলামের চাপে পড়ে বাংলাদেশের পাঠ্য বইতে পরিবর্তন করেছিলেন। তিনি মডেল মাদ্রাসা, এই মসজিদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিলেন। ওয়াজ মাহফিলকে প্রমোট করেছিলেন, মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সমমর্যাদায় উন্নীত করেছিলেন। তাই আজকে যেসব সমন্বয়ককে দেখছেন যারা দাপিয়ে বেড়াচ্ছেন, যারা জঙ্গিবাদের জারদ সন্তান, এরা অধিকাংশই এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, মস্তিষ্ক ভর্তি ঘৃণা। এরাই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছিল এবং শেখ হাসিনার অটোক্র্যাটিক রেজিম পরিবর্তনের ক্ষেত্রে তারা ভূমিকা নিয়েছিল। এরা রাজাকারদের নাতিপতি, এদের সহায়তা করেছিল আমেরিকার ডিপ স্টেট, পাকিস্তানের আইএসআই। সেটা আর নতুন করে বলার কিছু নেই, এই সত্য সবাই জানেন। তা ইউনূসের উৎফুল্ল হওয়ার জন্য কোনো কারণ নেই ইকোনমিস্টের রিপোর্টে। শেখ হাসিনার রেজিমকে তারা তাদের মতামত জানিয়েছে, অটোক্র্যাটিক রেজিম বলেছে, গণতান্ত্রিক পরিবেশ ছিল না বলেছে। আবার শেখ হাসিনা বাংলাদেশের উন্নতিও করেছিলেন, সেটাও বলেছেন। কিন্তু ইউনূসের সময় বাংলাদেশে র্যাডিকাল ইসলামের মাথাচাড়া হয়েছে, প্রচন্ড মাথাচাড়া দিয়েছে র্যাডিকাল ইসলাম। অর্থাৎ বাংলাদেশ যে আফগানিস্তানের পদাঙ্ক অনুসরণ করবে আগামী দিনে, যদি এই ট্রেন্ড কন্টিনিউ করে, তা নিয়ে কারুর মনে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। র্যাডিকাল ইসলামিস্টরাই বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। তারা হচ্ছে ওই হেফাজত, তারা হচ্ছে জামাত, তারা হচ্ছে তৌহিদি জনতা। ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে প্রাইভেট মিলিশিয়া বাংলাদেশে তৈরি হবে, আল বাদার, আল শামস, রাজাকারের মতো। 20শে ডিসেম্বর থেকে নিয়োগ শুরু হবে, তারপরে প্রশিক্ষণ দেয়া হবে। ওই রাশিয়ায় যেমন প্রাইভেট মিলিশিয়া আছে, ওয়াগনার গ্রুপ, ওই রকম একটা মিলিশিয়া তৈরি করতে চাইছেন ইউনূস। ঢাকা শহরে 138টা কিশোর গ্যাং আছে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা চুরি, ছিনতাই, বাটপারি, রাহাজানি, প্রশাসনের উপর আক্রমণ, ভাঙচুরের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে থেকে বেছে বেছে সক্রিয়দের নিয়ে এই মিলিশিয়া ইউনূস তৈরি করতে চান। তাহলে র্যাডিকাল ইসলাম কি পর্যায়ে মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে, এর থেকেই সেটা প্রমাণিত হয়। আমি একটা ভিডিও দেখছিলাম TV9 বাংলায়, সেখানে নজরুলের যারা বংশধর, আত্মীয়া যারা এখানে থাকেন, তারা বলছেন
যে কবি বেঁচে থাকলে এই বাংলাদেশ দেখলে আঁতকে উঠতেন। তারা বলছেন বাংলাদেশের সরকার বারে বারে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন দেশে, কিন্তু যে পরিস্থিতি এখন বাংলাদেশে হয়েছে, যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তারা আর বাংলাদেশের মাটিতে যেতে চান না। জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল কয়েকদিন আগে একটা সেমিনারে কি বলছিলেন জানেন? রবীন্দ্রনাথকে নিয়ে এত মাতামাতির কি আছে, আমাদের তো নজরুল আছেন। আরে নজরুল শুধু আসিফ নজরুলের বাংলাদেশে, নজরুল সবার। আমাদের এখানে নজরুল একাডেমি নেই, আমরা নজরুলের গান গাই না? তা নজরুলকে তার ধর্ম পরিচয়কে সামনে রেখে জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল সাম্প্রদায়িক সুশ্রুতি দিতে চেয়েছিলেন, কিন্তু আসিফ নজরুলের বিদ্যা বুদ্ধিকে নিয়ে আমার সন্দেহ আছে, টুকে পাস হয়তো। হ্যাঁ, তো নজরুল যে শ্যামা সঙ্গীত রচনা করেছেন এটা তিনি জানেন? নজরুলের অসাম্প্রদায়িক চেতনা কণামাত্র বাংলাদেশের এইসব জঙ্গি সহযোগীদের আছে? নেই। তারা কাজী নজরুল ইসলামের ধর্ম পরিচয়কে সামনে রেখে সাম্প্রদায়িক সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন, এটাই তারা করেছেন। তাই বললাম না, মুখোশের আড়ালে কিছু জঙ্গি মুখ আছে, যেমন আসিফ নজরুল, যেমন সার্জিস, হাসনাত, নাহিদ। আর ওটা তো একেবারে জঙ্গি, জঙ্গি জেহাদি, ওই কি যেন মাহফুজ। হ্যাঁ, নইলে ওরকম ভাবে হুমকি দেয় মানচিত্র বদল করতে হবে, নতুন বন্দোবস্ত করতে হবে। ওই তো গৃহযুদ্ধের হুমকি দিয়েছিল বাংলাদেশে। তাহলে এগুলো হচ্ছে জঙ্গি, মুখোশের আড়ালে আছে। আর এক দল আছে প্রকাশ্যে জঙ্গিবাদ করছে, তারা হচ্ছে তৌহিদি জনতা, যারা হচ্ছে হেফাজতে ইসলাম, যারা হচ্ছে জামাতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির। এরাই একটা একটা ইস্কন্দর ধৈরা ধৈরা জবাই কর বলছে। এই যে ওয়াজ মাহফিলে কিছু ধর্মগুরু হুমকি দিচ্ছেন, একজন বলছেন তিনি আফগানিস্তানে তালিবানদের সঙ্গে লড়াই করেছিলেন, আমেরিকার বিমানও তাকে কিছু করতে পারেনি। আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের যুবকদের যে তোমরাও শহীদ হওয়ার জন্য তৈরি হও, হিন্দুস্তান আক্রমণ করতে হবে, গজওয়ায়ে হিন্দ তৈরি করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে র্যাডিক্যাল ইসলামের যে কি বারবারন্ত বাংলাদেশের অভ্যন্তরে ইউনুসের জমানায়, সেটাও ইকোনমিস্ট বলেছে। দেখুন, বাংলাদেশে মৌলবাদ চিরকাল ছিল, ওদের স্বাধীনতার জন্মলগ্ন থেকে ছিল। 70 সালে বাংলাদেশ এই পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে তৎকালীন আওয়ামী লীগ 98% আসন পেয়েছিল, 2টো আসন পেয়েছিল মুসলিম লীগ, কিন্তু ওরা 74% ভোট পেয়েছিল, 26% ভোট পায়নি। 98% আসন পেলেও এই 26%ই হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি। তাদের নাতিপুতিরা, রাজাকারের নাতিপুতিরাই এখন ইউনুস প্রশাসনের ক্ষমতায়, এবং তাদের মদতেই জঙ্গি জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে। সেই জন্য র্যাডিক্যাল ইসলামের চাষাবাদ খুব ভালোভাবে হচ্ছে, এটাই ইকোনমিস্ট বলেছে। 3, বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, প্রধান বিরোধী দল, তারা ইমিডিয়েটলি নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের ছন্নছাড়া অবস্থা, এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা দখল করতে চায়। ইউনুসের কাজকর্ম সম্পর্কে তাদের মনে বহু প্রশ্ন আছে, কারণ ইউনুস এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছেন না। কখনো বলছেন 2025-এর শেষের দিকে, কখনো বলছেন 2026-এর প্রথমার্ধে। প্রথম কথা, এই জিনিসটা বুঝি না, বাংলাদেশের ভোটার কত? 17-18 কোটি জনসংখ্যা থাকলে আপনি ধরুন ভোটার 10 কোটি, তাহলে ভোটার তালিকা তৈরি করতে কতদিন লাগে? ভারতবর্ষে এবারে নির্বাচনে ভোট দিয়েছেন 60 কোটি মানুষ। সব ভোটার তো আর ভোট দেননি, 60 কোটি মানুষ ভোট দিয়েছেন, সুন্দর নির্বাচন হলো। আর ধরুন 10 কোটি ভোটার, সেই তালিকা তৈরি করতে কতটা সময় লাগে? অন্তর্বর্তী সরকারের কাজ কি? যে এরা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে একটা অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, যেখানে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। তারপরে কি সংস্কার হবে সেগুলো নির্বাচিত সরকারের দায়িত্ব, সেটা সুদখোর ইউনুসের দায়িত্ব নয়। কিন্তু ইউনুসের মতলবটা অন্য, উনি সময় কিনতে চাইছেন, যাতে ছাত্ররা একটা দল তৈরি করবে, তারা বিএনপির বিরুদ্ধে নামবে,
জামাতও একটু গুছিয়ে নেবে, বিভিন্ন কি পজিশনে প্রশাসনে সেনাবাহিনীতে জামাতের মতাদর্শের অনুসারী লোকজনদের বসিয়ে র্যাডিক্যালাইজেশনটা পুরো কমপ্লিট করে তবে নির্বাচন। বিনিময় ইউনূস পাকাপাকিভাবে রাষ্ট্রপতি হতে চান। এই তো সিম্পল। বিএনপি এই বিষয়টা ধরে নিয়েই কিন্তু ইউনূসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে এবং তারা কিন্তু রাস্তাতে নামবে। কিন্তু বিএনপিও তো একেবারে আপাতমস্তক দুর্নীতিতে যুক্ত একটা রাজনৈতিক দল। ইকোনমিস্ট তো বলেছে, ওরা যখন 15 বছর আগে ক্ষমতায় ছিল, ধরুন 2001 থেকে 6, তারপরে তো ওই মঈনুদ্দিনদের তদারকি সরকার 2 বছর, তাই সেখানে কম লুটপাট তো করেনি বিএনপি। তারেক জিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে ইত্যাদি। তো ইকোনমিস্ট বলেছে যে একেবারে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। তাহলে আওয়ামী লীগ একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিয়েছে, কিন্তু বাংলাদেশের উন্নতি তারা করেছে। ইউনূসের সময় র্যাডিক্যাল ইসলাম দাপিয়ে বেড়াচ্ছে, আর প্রধান বিরোধী দল বিএনপি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। এই হচ্ছে বাংলাদেশের ছবি ইকোনমিস্ট পত্রিকার মধ্যে। আমার ব্যক্তিগত মত, বাংলাদেশের বহু মানুষ আমাকে ফোন করেন, কথা হয়, তারা বলছেন দাদা 20 বছর পিছিয়ে গেলাম, মুক্তির উপায় নাই। সত্যি 20 বছর পিছিয়ে গেছে বাংলাদেশ। জঙ্গি জেহাদের আস্ফালন কোন পর্যায়ে যেতে পারে সেটা এই বাংলাদেশকে দেখে বোঝা যাচ্ছে। দেখুন, মার্কিন প্রশাসন বাংলাদেশের নতুন মিত্র পাকিস্তানের উপর স্যাংশন দিয়েছে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজি যাতে তারা ব্যবহার করতে না পারে, কেউ যাতে তাদের টেকনোলজি ট্রান্সফার করতে না পারে, সেই জন্য স্যাংশন, 2-3টে কোম্পানির উপর স্যাংশন। পাকিস্তান চাইছে যে সেকেন্ড নিউক্লিয়ার পাওয়ারটাকে তাদেরকে করতে, অর্থাৎ আপনি যদি পরমাণু আক্রমণের শিকার হন, আপনি যদি আবার যেন রিটালিয়েট করতে পারেন, সেই ক্ষমতা পাকিস্তানকে দেয়া হোক। এই জন্য চীনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আবার চীন আবার এনপিটিতে সাইন করে আছে, নন প্রলিফারেশন ট্রিটি। চীন এভাবে টেকনোলজি ট্রান্সফার করতে পারে না। এখন চীনের সঙ্গে কথাবার্তা হচ্ছে যে গদর বন্দরটা পুরোপুরি চীন নিয়ে নেবে, বিনিময়ে ওই পরমাণু টেকনোলজি পাকিস্তানকে সাপ্লাই করবে। কথা চলছে। আমেরিকা সব আঁচ করেই স্যাংশন আরোপ করেছে যে পাকিস্তান আইএফ এর কাছে গিয়ে বাটি নিয়ে ঘোরে, আমায় পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, খেতে পাচ্ছি না। 3 কোটি বাচ্চা স্কুলে যায় না। দেখুন, অস্ত্র কেনার বা অস্ত্র তৈরিতে কি আগ্রহ। হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে না? তাদের নতুন মিত্র বাংলাদেশ, মুদ্রার এপিঠ মুদ্রার ওপিঠ। সাদি ইকোনমিস্ট বলেছে যে এটা জঙ্গিদের ধাত্রীভূমি, র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত, ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়। আর এই লোকটা আমার ধারণা কিভাবে পেল নোবেল শান্তি পুরস্কার? হেনরি কিসিঙ্গারও পেয়েছিল নোবেল শান্তি পুরস্কার, ও পেয়েছে। তা নোবেল শান্তি পুরস্কার কিভাবে পাওয়া যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই হচ্ছে ইউনূস, আমেরিকার ডিপ স্টেট, বিশেষত ডেমোক্র্যাট প্রশাসনের কোলের ছেলে। বাংলাদেশের মানুষকে শোষণ করে কোটি কোটি টাকা রোজগার করেছে। সেই টাকার একটা অংশ ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছে। হিলারি যখন প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন তাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছে। এখন বাংলাদেশকে লুটে খাচ্ছে। ইকোনমিস্টরাই ইউনূসের মুখে ঝামা ঘষে দিয়েছে। কিন্তু নির্লজ্জ, বেহায়া, মাতৃজঠরের লজ্জা ইউনূসের কি এতে কোনো শিক্ষা হবে? গন্ডারের চামড়া থেকেও ইউনূসের গায়ের চামড়া মোটা। জীবনের উপান্তে এসে যে কোনো মূল্যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চায়। তার জন্য যদি বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিতে হয়, সে কাজ করা থেকেও সে বিরত হবে না।